আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গতদিন আমরা অসংযুক্ত মিশ্রণের দুইটি শ্রেণী বিভাগ কলয়েড সাসপেনশন এবং কলয়েড কণাগুলোকে পৃথক করার জন্য কোয়াগুলেশন পদ্ধতি আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করেছো এবং কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো এই চ্যাপ্টারটা যেহেতু বর্ণনামূলক, সেই জন্য আমি শুরুতেই তোমাদেরকে উপদেশ দিব তোমরা ক্লাস লেকচারের পাশাপাশি বই একটু ভালো করে রিডিং পড়বে। ঠিক আছে, এখানে তো আসলে খুব একটা বুঝে পড়ার মতো কিছু নেই, এখানে বেশিরভাগ টপিকস হচ্ছে মুখস্থের বিষয়। ঠিক আছে, যেগুলো বুঝার বিষয় সেগুলো তো অবশ্যই বুঝে পড়বে, আর তবে বেশিরভাগই টপিকস যেহেতু মুখস্থের বিষয়, সেই জন্য তোমরা এই চ্যাপ্টারটাকে একটু চ্যাপ্টারের পড়াগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। তো আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটাতে কি আছে সেটা আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু গ্লাসের মধ্যে দুধ বা দুধের একটা প্যাকেট আমরা দেখতে পাচ্ছি, এবং নিচে যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুধ থেকে মাখন বা বাটার তৈরি করেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করব মূলত দুধের শতকরা সংযুক্তি এবং দুধ থেকে মাখন পৃথকীকরণের উপায়। তো আজকে ক্লাস শেষে তোমরা দুধের সংযুক্তিকে ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ দুধের মধ্যে কোন উপাদান কি পরিমাণ আছে সেটা ব্যাখ্যা করতে পারবে, এবং দুধ থেকে মাখন পৃথকীকরণের উপায় বর্ণনা করতে পারবে। তো চলো শুরু করি আমরা আমাদের মূল আলোচনা। তো শুরুতে আমরা জেনে নিই যে দুধ কি। তো দেখো, দুধ হচ্ছে স্তন্যপায়ী মাতৃ প্রাণীর মেমরি গ্রন্থি থেকে নিঃসৃত একটা সাদা বর্ণের তরল পদার্থ। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমার মনে রাখবে যে শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা, তাদের শরীর থেকে, তাদের মাতৃ প্রাণী যেগুলো আছে তাদের শরীরে একটা বিশেষ গ্রন্থি থাকে, মেমরি গ্রন্থি। এই মেমরি গ্রন্থি থেকে মূলত এই দুধ নিঃসৃত হয়। এবং আমরা জানি দুধ হচ্ছে একটি আদর্শ বা সুষম খাবার, কারণ দুধের মধ্যে প্রায় সবগুলো খাদ্য উপাদানই প্রয়োজনীয় পরিমাণে রয়েছে। যেমন আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি ইত্যাদি এই সবগুলো উপাদানই পরিমাণ মতো থাকায় দুধকে আদর্শ বা সুষম খাবার বলা হয়। এখন দেখো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি বা চার্ট দেখতে পাচ্ছি। সেই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রাণীজ দুধের মধ্যে, অর্থাৎ গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, মানুষ, এদের মধ্যে এই যে বিভিন্ন প্রাণীর যে দুধ, সেই দুধের মধ্যে এই 6টা খাদ্য উপাদানের মধ্যে কোনটি কি পরিমাণে আছে। তো ঠিক আছে, তো এই চার্ট এটা আমি একটা বই থেকে স্ক্যান করে নিয়েছি, তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো, অথবা বইয়ের সাথে যদি তোমরা একটু পার্থক্য খুঁজে পাও, তোমাদের যে অক্ষরপত্র বই, সেই তোমরা অক্ষরপত্র বই থেকে ওইটা পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন তোমাদেরকে কি এখন প্রশ্ন হচ্ছে যে কি পুরো চার্ট পুরোটাই কি মুখস্থ রাখতে হবে? তো স্যার, এটার উত্তর হচ্ছে না। আমি তোমাদের কষ্টটা একটু কমিয়ে দিচ্ছি, তোমরা এক্ষেত্রে মনে রাখতে পারো শুধুমাত্র যে দুধের মধ্যে কোন প্রাণী দুধের মধ্যে কোন উপাদানটা বেশি আছে। যেমন ধরো, আমি এই যে চার্ট আমি যে চার্টটা দিয়েছি সেই চার্টের মধ্যে দেখা যাচ্ছে, আমি যদি পানির পরিমাণ হিসেব করতে যাই, যে পানি সবচেয়ে বেশি আছে কোথায় দেখো তো, 87.61 এটা। তার আমরা বলতে পারি যে উটের দুধের মধ্যে পানির পরিমাণ সবচেয়ে বেশি। আবার যদি শর্করা বা ল্যাকটোজের পরিমাণ যদি হিসেব করি, দেখা যাচ্ছে ল্যাকটোজ বা শর্করা হচ্ছে সবচেয়ে বেশি গরু এবং মানুষের দুধের মধ্যে। আবার চর্বির পরিমাণ দেখো, সবচেয়ে বেশি চর্বি হচ্ছে মহিষের দুধের মধ্যে 7.38, এবং ভেড়ার দুধের মধ্যে 7.9। ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে ভেড়া দুধের মধ্যে। আমিষের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে ভেড়া দুধের মধ্যে 5.23%। তাহলে এভাবে তোমরা কোন প্রাণীর দুধের মধ্যে কোন উপাদান বেশি সেটা শুধুমাত্র একটু মার্ক করে রাখবে। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন গুলো দেখো বা তোমাদের বইতে দেখো, যেভাবে হয়তো প্রশ্ন দেখবা যে কোন প্রাণীর দুধের চর্বি পরিমাণ বেশি, বা আমিষের পরিমাণ বেশি, বা শর্করার পরিমাণ বেশি। ঠিক আছে, তো তোমাদের এই চার্ট থেকে শুধুমাত্র স্পেসিফিক যে প্রাণীর দুধের মধ্যে এই খাদ্য উপাদানগুলো বেশি, শুধু সেটা মনে রাখবো। ঠিক আছে, তাহলে এরপর আমরা আসি, আমরা যে উপাদানগুলোর কথা বলেছি সেই উপাদানগুলোর বর্ণনা। দেখো, যে আমাদের যে গরুর দুধের মধ্যে প্রায় 82 থেকে 88% পানি থাকে। গরুর দুধ না, সব প্রাণীর দুধে সব প্রাণী বলতে আমরা যে স্তন্যপায়ী প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর দুধের মধ্যে প্রায় 82 থেকে 88% থাকে পানি। এবং পানিতে অন্যান্য যে উপাদানগুলো থাকে, দেখো অমিশ্রণীয় যে উপাদানগুলো থাকে, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি, এগুলো মিশ্রিত হয়ে একটা কলয়েড তৈরি করে। এবং দুধের মধ্যে যে পানি, সে পানিতে যে খাদ্য উপাদানগুলো থাকে তাদের মধ্যে আমরা জানি যে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি হচ্ছে উল্লেখযোগ্য। তো তোমরা মনে রাখবে, আমি আবার বলছি, এই পয়েন্টটা একটু ভালো করে মনে রাখবে যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। তো আমি তোমাদেরকে মনে রাখার জন্য বলছি একটা সংক্ষিপ্ত
নাম দেখো, আদেক। আদেক, ADEK, আদেক। আদেকটা হচ্ছে মূলত চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এবং বাকি যে দুইটা আছে ভিটামিন বি এবং সি, এই দুইটা হচ্ছে পানিতে দ্রবণীয়। ঠিক আছে, ভিটামিন বি কমপ্লেক্স বলতে তো বি, বি এর মধ্যে অনেকগুলো ভাগ থাকে। ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয়, এবং বাকি যে 4 ধরনের ভিটামিন আছে আবেগ, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই ভিটামিনগুলো হচ্ছে মূলত চর্বিতে দ্রবণীয়। তাহলে পানিতে এই ভিটামিনগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে আমরা পানির পরিমাণটা দেখে নিলাম। এখন আসা যাক শর্করা, যেটাকে আমরা ল্যাকটোজ বলি। দেখো আমরা যখন ছোটবেলায় মায়ের বুকের দুধ খেয়েছিলাম, সে দুধগুলো ছিল মিষ্টি। তার মানে দুধের মধ্যে নিশ্চয়ই কোন একটা উপাদান আছে যেটা কারণে দুধ মিষ্টি হয়। এবং দুধের মধ্যে যে উপাদানটার উপস্থিতিতে দুধ মিষ্টি হয়, মাত্র দুগ্ধগুলো মিষ্টি হচ্ছে, সেই উপাদানটার নাম হচ্ছে ল্যাকটোজ। তো স্যার ল্যাকটোজের পরিচয়টা হচ্ছে, ল্যাকটোজ হচ্ছে একটি ডাইস্যাকারাইড। তোমরা বায়োলজিতে পড়বে, পারভেজ স্যার পড়াবে তোমাদেরকে। ল্যাকটোজ হচ্ছে মূলত একটি ডাইস্যাকারাইড, অর্থাৎ দুইটি মনোস্যাকারাইড অণু একত্রিত হয়ে ডাইস্যাকারাইড তৈরি হয়। তা তোমাদের যদি পরীক্ষায় জ্ঞানমূলকে আসে যে ল্যাকটোজ কি, তাহলে আমি বলছি, তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নিও। ল্যাকটোজ হলো দুধের প্রধান ডাইস্যাকারাইড, যা মূলত গ্লুকোজ এবং গ্যালাক্টোজ নামক মনোস্যাকারাইড থেকে উৎপন্ন হয়। আবারও বলছি, ল্যাকটোজ হলো দুধের প্রধান ডাইস্যাকারাইড, যা গ্লুকোজ এবং গ্যালাক্টোজ নামক মনোস্যাকারাইড থেকে উৎপন্ন হয়, এবং এই ল্যাকটোজের উপস্থিতির কারণে মূলত দুধ মিষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ল্যাকটোজের ভূমিকাটা কি দেখো। ল্যাকটোজের মধ্যে যেহেতু আমরা বললাম ল্যাকটোজ হচ্ছে মূলত মিষ্টি জাতীয়, তো এই মিষ্টি বা চিনি যেটা বলি আমরা, সে চিনিটার কাজ হচ্ছে মূলত মাতৃস্তন যেটা আছে, সেই মাতৃস্তনের মধ্যে পানিকে শুষে নেওয়া, অর্থাৎ পানির পরিমাণ বাড়ানো, যাতে দুধটা কিছুটা পাতলা হয়, এবং পাতলা হলে সেটা শিশুর জন্য সহজে পরিপাকযোগ্য হয়। যদি দুধের ঘনত্বটা বেশি হতো, তাহলে দেখা যেত যে শিশু ওই দুধকে সহজে হজম করতে পারতো না। এজন্য আল্লাহ যখন মানুষের শরীরে, মানুষকে, মাকে যখন সন্তান দেন, তখন সে দুধকে কিছুটা পাতলা করে দেন। তাহলে পাতলা হয় মূলত চিনি পানিকে শোষণ করে রাখার কারণে। ঠিক আছে, তাহলে এরপর আরো কিছু ভূমিকা আমরা পড়ি, যে ল্যাকটোজের ভূমিকার মধ্যে আরেকটা ভূমিকা দেখো, যে আমরা যে বিভিন্ন ধরনের দুগ্ধজাত খাবার তৈরি করি, সেই দুগ্ধজাত খাবারগুলো তৈরিতে, দুগ্ধজাত খাবার বলতে আমাদের ধরো ভিটামিন, বাটার আছে, ঘি আছে, এছাড়া আমরা বিভিন্ন ধরনের দুগ্ধজাত পিঠা তৈরি করতে, সেগুলোতে ল্যাকটোজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই যে দুধ যখন আমরা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ল্যাকটোজ থেকে যখন আমরা ল্যাকটিক অ্যাসিড পাবো, সেই ল্যাকটিক অ্যাসিড আমাদের দুধ থেকে বাটার এবং ঘি তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া দুধের যে প্রধান প্রোটিনটা থাকে, সেই প্রধান প্রোটিন উপাদানটা হচ্ছে ক্যাজিন, এবং এই ক্যাজিনকে জমাট বাঁধতে ল্যাকটিক অ্যাসিডটি সাহায্য করে থাকে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের শর্করার বর্ণনা। দেখো ল্যাকটোজ এর সংকেতটা দিয়েছি এভাবে। ল্যাকটোজ দেখো তোমরা, এই যে অংশটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মূলত একটা গ্লুকোজ, এটা হচ্ছে একটা গ্যালাক্টোজ। যদিও গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই দুটারই সংকেত হচ্ছে একই রকম, শুধুমাত্র তাদের গঠনটা একটু ভিন্ন। দুটারই আণবিক সংকেত একই, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দুটোরই আণবিক সংকেত একই। এই দেখো দুইটা গ্লুকোজ অণু বা দুইটা, একটা গ্লুকোজ এবং একটা গ্যালাক্টোজ অণু যখন পরস্পরের কাছাকাছি আসে, তখন তাদের থেকে এক মোল পানি অপসারিত হয়ে এভাবে একটা বন্ধন তৈরি হয়। এটা তো আমরা যখন যে জৈব যৌগ চ্যাপ্টার পড়বো, তখন সেখানে দেখবো এই বন্ধনটার নাম হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, এই বন্ধনের মাধ্যমে দুইটা, একটা গ্লুকোজ এবং একটা গ্যালাক্টোজ অণু একসাথে যুক্ত হয়ে এই ল্যাকটোজ নামক চিনিটা তৈরি করে। ঠিক আছে, তো তোমাদের ল্যাকটোজের সংকেতটা চাইলে মনে রাখতে পারো, বা না পড়লেও চলে। তোমার দুধ শর্করার পরিমাণটা শুধু একটু বর্ণনাটা একটু দেখে নিও। এরপর হচ্ছে প্রোটিন। দেখো আমার দুধের মধ্যে সাধারণত উচ্চ মানসম্পন্ন কিছু প্রোটিন থাকে। আমাদের দুধের মধ্যে যে প্রোটিন উপাদানগুলো থাকে, সেই প্রোটিন উপাদানগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আমি আবার বলছি, দুধের প্রধান প্রোটিন উপাদানগুলোকে আমরা দুধের
প্রোটিন উপাদানগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে বলা হয় কেজিন, আর একটা ভাগকে বলা হয় হোয়ে প্রোটিন। হো এ, হ ওকার অন্তস্থ একার, হো এ প্রোটিন, বা বইতে তোমরা দেখতে পারো বানানটা আছে এভাবে WHEY, হোয়ে প্রোটিন। এই হোয়ে প্রোটিনটা হচ্ছে মূলত অ্যালবুমিন এবং গ্লোভিউলিনের সমন্বয়ে গঠিত। তাহলে আমাদের দুধের মধ্যে যে প্রোটিনগুলো থাকে, কেজিন, অ্যালবুমিন এবং গ্লোভিউলিন, এই প্রোটিনগুলোর সংকেত তোমাদের মনে রাখার দরকার নেই, শুধুমাত্র তোমরা নামটা মনে রাখবে। এই প্রোটিনগুলো আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে, যে কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে। এছাড়া এই প্রোটিনগুলো আমরা যখন দুধ থেকে মাখন তৈরি করি, তখন দেখা যায় দুধকে যখন আমরা ঝাঁকাই, তখন দেখা যায় এই প্রোটিন কণাগুলো একসঙ্গে জমাটবদ্ধ হয়ে যায়। জমাটবদ্ধ হয়ে সেগুলো উপরে ভেসে ওঠে এবং নিচে একটা পরিষ্কার মোটামুটি পরিষ্কার একটা দ্রবণ পাওয়া যায়, যেটাকে বলা হয় ঘোল। তার দুধ পনির প্রক্রিয়াজাত বা মাখন প্রক্রিয়াজাতকরণের সময় আমাদের এই প্রোটিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিনের একটা ছবি দেওয়া আছে। এরপর হচ্ছে চর্বি। তা দুধের চর্বি বলতে কোনটাকে বোঝাচ্ছে দেখো, আমরা যখন ছোটবেলায় যখন গরুর দুধ আমাদের খেতে দিত, তখন দেখতাম যে দুধকে যখন সামান্য জাল দিয়ে ঠান্ডা যখন করা হতো, তখন দেখা যেত যে দুধের উপরের দিকে একটা পাতলা সর তৈরি হতো, পাতলা পর্দা বা সর তৈরি হয়। এই সরটাই হচ্ছে দুধের চর্বি। এখন ধরো তোমাকে যে গোয়ালাটা দুধ দিয়ে গেছে তোমাকে, সেই দুধে যদি সে পানি কম মিশিয়ে থাকে বা দুধটা যদি একটু ঘন হয়, তখন দেখা যায় ওই দুধকে জাল দিলে চর্বির পরিমাণ একটু বেশি হয়। এবং দুধটা যদি সে পাতলা করে ফেলে, অর্থাৎ সে যদি ভেজালের জন্য দুধের মধ্যে পানি বেশি দেয়, তখন দেখা যায় ওই দুধকে তুমি যদি জাল দিয়ে দেখো, ওখানে সরের পরিমাণ বা চর্বির পরিমাণ একটু কম হয়। তার আমরা বলতে পারি যে চর্বিটাই মূলত আমাদের দুধের মান নির্ধারণ করে দেয়। যে দুধের মধ্যে যত বেশি চর্বি থাকবে, ফ্যাট থাকবে, আমরা বুঝে নিব ওই দুধটা হচ্ছে তত বেশি উৎকৃষ্ট এবং মূল্যবান। এবং দুধের এই চর্বির উপর ভিত্তি করে মূলত কৃষক যারা গাভী পালন করে তাদের মূল্য পেয়ে থাকে। এখন উচ্চ চর্বি বিশিষ্ট যে দুধগুলো থাকে, সেগুলোর মধ্যে বেশি পরিমাণে ক্রিম থাকে, অর্থাৎ শর্ট থাকে এবং মসৃণ হয়, এবং বেশি পরিমাণে পনির বা বাটার আমরা ওই দুধ থেকে উৎপন্ন করতে পারি। এবং দেখো দুধের মধ্যে যে চর্বি উপাদানগুলো থাকে, সেগুলো আমি একটু আগে বলেছিলাম যে দুধের মধ্যে যে চর্বিতে যে ভিটামিনগুলো থাকে, সেগুলো হচ্ছে এ, ডি এবং ই। তাহলে এখানে আরেকটা নাম বাদ পড়েছে, সেটা হচ্ছে কে। ভিটামিন এ, ডি, ই এবং কে, এগুলো দুধের চর্বিতে, এই ভিটামিনগুলো দুধের চর্বিতে দ্রবীভূত অবস্থা থাকে। ঠিক আছে। এখন যদি আমি চর্বির পরিচয়টা একটু বলতে চাই, যে চর্বি তোমরা চাইলে একটু মনে রাখতে পারো, অথবা এতটুকু লিখলে হবে যে চর্বিটা হচ্ছে মূলত উচ্চতর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারিন এস্টার। অর্থাৎ আমরা যদি গ্লিসারিনে, যেখানে গ্লিসারল যেটা দেওয়া আছে দেখো, একটা সংকেত দিয়েছি গ্লিসারল বা গ্লিসারিন, এই গ্লিসারিনের সাথে যদি আমরা ফ্যাটি অ্যাসিড, উচ্চতর যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গুলো আছে, দেখো এটা হচ্ছে একটা উচ্চতর, এখানে আর এর পরিমাণটা যদি আমি 12 থেকে 18 নিই, তখন সেটা হবে একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড এবং সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কারণ অ্যালকাইল মূলক আছে বলে আমরা বলতে পারি এই অ্যাসিডটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সাথে যখন আমরা গ্লিসারিনে বিক্রিয়া ঘটাবো, তখন এদের থেকে 1 মোল পানি অপসারিত হয় এবং পানি অপসারিত হয়ে এই ধরনের গ্লিসারাইড উৎপন্ন হয়। তাহলে চর্বির পরিচয়টা হচ্ছে উচ্চতর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারিন এস্টার বা ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে। এটা তোমার এমনি মনে রাখার জন্য বলছি, পরীক্ষায় লেখার প্রয়োজন নেই, যদি কঠিন লাগে লেখার প্রয়োজন নেই। আবার বলছি, চর্বি হচ্ছে উচ্চতর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারিন এস্টার, তার যার সংকেতটা হচ্ছে এই ধরনের। তুমি চাইলে মনে রাখতে পারো বা মনে না রাখলেও কোনো সমস্যা নেই। এরপর আসছে খনিজ লবণ, এবং খনিজ লবণের মধ্যে দেখা যায় দুধের মধ্যে প্রধান খনিজ লবণ হিসেবে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ফ্লোরাইড, ফসফরাস ইত্যাদি থাকে। এদের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের দৈহিক বৃদ্ধি এবং হাড় দাঁতের ক্ষয়পূরণে সাহায্য করে থাকে। এরপর আসি, দেখো আমরা দুধের উপাদানগুলো পড়ার পরে এরপর আসা যাক দুধ নষ্ট হওয়ার কারণ। তা দুধের মধ্যে দেখো পিএইচ এর পরিমাণটা থাকে কম। আমরা জানি সাধারণত অম্লীয় যে খাদ্যগুলো থাকে, সেই অম্লীয় খাদ্যগুলো সহজে অণুজীব দ্বারা আক্রান্ত হয় না। এখন দুধের মধ্যে যেহেতু দেখো পিএইচ সীমাটা হচ্ছে 6.5 থেকে 7, তার মানে এখানে অম্লটা, অ্যাসিডের পরিমাণ খুবই কম।
অ্যাসিডের পরিমাণ খুবই কম এবং পানির পরিমাণ দেখো প্রায় 87% হচ্ছে পানি। তাহলে যেহেতু অ্যাসিডের পরিমাণ কম এবং পানির পরিমাণ বেশি, সেজন্য আমরা বলবো এই দুধটা হচ্ছে মূলত অণুজীবের বংশ বিস্তারের জন্য একটা অনুকূল উপাদান বা সহজে দুধের মধ্যে অণুজীব বা ব্যাকটেরিয়া যেগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো সহজে আক্রমণ করতে পারে বলে দুধ নষ্ট হয়ে যায় বা পচে যায়। এবং দুধের যে অণুজীবগুলো থাকে সেগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করতে পারে: দুধ নষ্টকারী অণুজীব, মানবদেহে রোগ সৃষ্টিকারী অণুজীব এবং কিছু উপকারী অণুজীব আছে। উপকারী অণুজীবের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, এমন কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলো দুধকে আমাদের দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, যেমন এই দেখো যে অণুজীব, উপকারী অণুজীব যেগুলো আছে সেগুলো ফার্মেন্টেশন প্রক্রিয়া ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, যা দুধ বিভিন্ন ধরনের দুগ্ধজাত সামগ্রী যেমন আমরা দই তৈরি করতে পারি, দই তৈরি করতে আমাদের এই অণুজীবগুলো সাহায্য করে। তো এটা দুধ নষ্ট হওয়ার কারণটা একটু দেখে নিও এখান থেকে। এরপর আসছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক, দুধ থেকে মাখন পৃথকীকরণ। তা দুধ থেকে আমরা মাখন কিভাবে পৃথক করব সেটা আমরা একটু প্রথমে বর্ণনাটা দিয়ে নিই। মাখনের পরিচয় দেখো, মাখন হচ্ছে কি একটি দুগ্ধজাত খাদ্য যা ফার্মেন্টেড দুধ এই চার্নিং প্রক্রিয়া ঘটিয়ে আলাদা করা হয়। এখন আসি চার্নিং প্রক্রিয়াটা কি। চার্নিং এর বাংলাটা হচ্ছে মূলত ঘূর্ণন বা ঘুটানো। এখন দেখো আমরা এমন কিছু মেশিন পাই যে মেশিনগুলোকে হাত দিয়ে বা মেশিনের সাহায্যে অন্য কোনো যান্ত্রিক উপায়ে যেগুলোকে ঘোরানো হয়, তো এই মেশিনগুলোকে বলা হয় সেন্ট্রিফিউগাল মেশিন। যদি আমি এখানে দিই নেই, তোমরা নেটে একটু সার্চ করে পেয়ে যাবে যে সেন্ট্রিফিউগাল মেশিন, বা তোমাদের বইতেও আছে দেখবা। এই সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে আমরা যে সেন্ট্রিফিউগাল মেশিনের যে খাপটা থাকে সেই খাপের মধ্যে আমরা একটা কাচের পাত্রের মধ্যে দুধ নিয়ে ওই খাপের মধ্যে যখন আমরা বসাবো, বসানোর পরে যখন আমরা দুধকে হাতের সাহায্যে অথবা যান্ত্রিক উপায়ে যখন ওই সেন্ট্রিফিউগাল মেশিনটাকে চালাবো, তখন দেখবো যে দুধের মধ্যে যে অদ্রবণীয় উপাদানগুলো ছিল, প্রোটিন হোক বা চর্বি হোক, সেই প্রোটিন বা চর্বিগুলো দুধ থেকে পৃথক হয়ে যায়, অর্থাৎ পানি থেকে পৃথক হয়ে সেগুলো উপরে আলাদা একটা স্তর তৈরি করে। এই আলাদা স্তরটাকে আমরা বলছি মাখন। ঠিক আছে, তাহলে মাখনের মধ্যে কি কি থাকবে স্যার? মাখনের মধ্যে থাকে চর্বি 80 থেকে 85%, কিছু প্রোটিন থাকে এবং পানি থেকে প্রায় 16%। তা তোমার যদি পরীক্ষায় আসে যে মাখন কি, তাহলে মাখন কি বলবো কি, মাখন হচ্ছে একটি দুগ্ধজাত খাদ্য যাতে চর্বির পরিমাণ 80 থেকে 85%, প্রোটিন এবং পানি থাকে প্রায় 16%, এদের একটা মিশ্রণ থাকে। ঠিক আছে, এখন আসা যাক দুধ থেকে মাখন পৃথকীকরণ। তো এক্ষেত্রে দুধ থেকে মাখন পৃথকীকরণ উপায়গুলো দেখো। প্রথমে আমরা দুধকে হালকা জাল দিয়ে দুধকে কিছুটা উত্তপ্ত করবো। উত্তপ্ত করার পরে আমি প্রক্রিয়াটা প্রথমে বলে দিচ্ছি, পরবর্তীতে বইয়ের যে কথাগুলো আছে সেই কথাগুলোকে বর্ণনা করব। দুধকে প্রথমে হালকা জাল দিব, হালকা জাল দেওয়ার পরে সেটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে ফ্রিজের মধ্যে রাখবো। ফ্রিজের মধ্যে প্রায় 1 দিন রাখার পরে দেখা যায় দুধের যে অদ্রবণীয় উপাদানগুলো থাকে সেই অদ্রবণীয় উপাদানগুলোতে কি কি থাকে স্যার? প্রোটিন বা এই প্রোটিন বা চর্বিগুলো জমাট বেঁধে যায় এবং জমাট বেঁধে ছোট ছোট দানা তৈরি করে। এই ছোট ছোট দানা যেগুলো সেই দানাগুলোকে যখন আমরা সেন্ট্রিফিউগাল মেশিনে নিয়ে ঘুরাবো, ঘুরানো হলে দেখবো যে ওই দানাগুলো জমাট বাঁধবে এবং জমাট বাঁধবে তার উপরে একটা আলাদা লেয়ার হিসেবে পৃথক হয়ে যাবে। এই উপরে আলাদা লেয়ারটাকে আমরা বলছি মাখন। এখন দেখো বইতে কিভাবে আছে কথাটা, যে অসমসত্বভাবে ফোটানো দুধে, অসমসত্বভাবে ফোটানো দুধ মানে কি, দুধকে একদম পুরোপুরি জাল দিব না, আমরা হালকা একটু উত্তপ্ত করবো। তাহলে ফোটানো দুধে বা ক্রিমে দুটি অংশ থাকে, একটা হচ্ছে চর্বি আর একটা হচ্ছে গ্লোবিউল বা প্রোটিন। তাহলে উপরে যেটা ভেসে থাকে যে সরের মতো সেটা হচ্ছে চর্বি এবং অন্যটা থাকে গ্লোবিউল বা প্রোটিন। তাহলে এই গ্লোবিউল বা প্রোটিন, এই গ্লোবিউল বা প্রোটিন বলতে মূলত আমরা পড়েছিলাম দুই ধরনের প্রোটিন থাকে। হোয়ে প্রোটিনের মধ্যে দুইটা পড়েছিলাম, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। তাহলে এই অ্যালবুমিন এবং গ্লোবিউলিন গুলোকে কেজিন প্রোটিন, যেটা সেই কেজিন প্রোটিন থেকে মূলত এই ফসফোলিপিডটা পাওয়া যায়। ফসফোলিপিড কি করে, ওই গ্লোবিউল প্রোটিন গুলোকে একটা পাতলা পর্দা দিয়ে ঘিরে রাখে, যে কারণে ফ্যাট বা চর্বিগুলো জমাট বাঁধতে পারে না বা একত্রিত হতে পারে না। পরবর্তী যখন আমরা সেন্ট্রিফিউগাল মেশিনে নিয়ে ঘুরাই, প্রবল বেগে যখন ঘুরানো হয়, তখন দেখা যায় উপরে যে কেজিনের পর্দাটা ছিল সেই পাতলা পর্দাটা ভেঙে যাচ্ছে এবং তখন চর্বি কণাগুলো পরস্পর জমাট বেঁধে উপরে ভেসে থাকে, যেটাকে আমরা বলছি মাখন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাখন প্রস্তুতির বর্ণনা।
এখন আসলে দুধকে পাস্তুরাইজেশন করা বলতে কি বোঝায়? তাহলে পাস্তুরাইজেশন করা হয় মূলত দুধ, যেহেতু আমরা আগে বলেছি যে দুধটা হচ্ছে মূলত জীবাণুর জন্য একটা উপযোগী উপাদান। কারণ দুধের মধ্যে পানির পরিমাণও বেশি থাকে, প্লাস পিএইচটাও কম থাকে। পিএইচ কম থাকার কারণে সহজে অণুজীব ওই পরিবেশে আক্রমণ করতে পারে। এই জন্য বিভিন্ন ধরনের এনজাইম এবং ক্ষতিকারক অণুজীব থেকে দুধকে রক্ষা করার জন্য বা দুধের যে মাখনটা থাকে সেই মাখনকে রক্ষা করার জন্য 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা তার চেয়ে আরো বেশি তাপমাত্রা, এখানে বেশি তাপমাত্রার মধ্যে তোমরা মনে রাখবে যে এই তাপমাত্রাটা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি দুধের মধ্যে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করেও থাকে এবং ব্যাকটেরিয়াগুলো যদি স্পোর অবস্থা থাকে, স্পোর অবস্থা বলতে বংশ বিস্তাররত অবস্থা থাকে, তখন সেক্ষেত্রে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুধকে উত্তপ্ত করতে হয়। এই উত্তপ্ত করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পাস্তুরাইজেশন ঘটানো। কিন্তু আমরা বাজার থেকে যে খোলা দুধগুলো কিনে আনি সেগুলো হচ্ছে মূলত পাস্তুরাইজ করা অর্থাৎ উত্তপ্ত করা দুধ। এরপরে দেখো পাস্তুরাইজেশনের পর আমরা দুধকে কি করবো, রাইপেনিং করব। রাইপেনিং বলতে মূলত দুধের মধ্যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অণুজীব যোগ করাকে বোঝায়। দুধের মধ্যে দেখো আমরা যে দুধে মাখন তৈরি করি সেই মাখনের মিষ্টতা বা পিএইচ, স্বাদ এগুলো বজায় রাখার জন্য পাস্তুরাইজ করা দুধগুলোকে দুধের সাথে আমাদেরকে কিছু উপকারী অণুজীব মেশাতে হয়, যেটাকে বলা হচ্ছে রাইপেনিং করা। এরপর হচ্ছে অ্যাজিং। অ্যাজিংটা হচ্ছে রাইপেনিং করা ক্রিম যেটা পাবো আমরা বা মাখন যেটা পাবো সেটাকে আমরা ঠান্ডা করব। ঠান্ডা করলে যে গ্লোবিউলার প্রোটিন যেগুলো ছিল সেগুলো সাথে চর্বি কণাগুলো যে জমাট বেঁধে ক্যালাস তৈরি করবে এবং এই সময় প্রায় 12 থেকে 15 ঘন্টা সময় লাগে। এটাকে বলা হচ্ছে এজিং। তো এখানে দেখো দুধ থেকে মাখন পৃথকীকরণের ক্ষেত্রে প্রবাহ চিত্র দেওয়া আছে। এই প্রবাহ চিত্রটা পরীক্ষায় আসে, তোমরা এই প্রবাহ চিত্রটা ভালো করে মনে রাখবা। আমি তো এই বর্ণনাটা দিয়েই ফেলছি, এখন প্রবাহ চিত্রটা একটু দেখে নাও, তোমাদের পরীক্ষায় হয়তো এইভাবে আসতে পারে যে খামার থেকে সংগ্রহ করা দুধ প্রথমে, এরপর আমরা কি করবো, দুধকে সামান্য উত্তপ্ত করব। উত্তপ্ত করা হলে দেখা যায় দুধ এবং ক্রিম উপরে যে শর্টটা থাকে সেই শর্টটা পৃথক হয়ে যাবে। তারপর আমরা দেখো ক্রিমটাকে পৃথক করে নেওয়ার পরে পাস্তুরাইজ করব। দুধকে পাস্তুরাইজ করার পরে এরপর সেক্ষেত্রে পাস্তুরাইজ করা ক্রিম যেটা আছে সেটাকে প্রয়োজন অনুযায়ী করে আমরা রাইপেনিং করব। রাইপেন করা ক্রিমটাকে এরপরে ঠান্ডা করব। ঠান্ডা করা হলে চর্বি কণাগুলো জমাট বেঁধে ক্যালাস তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে এজিং করা। এবং যে ক্যালাসিত মাখন বা চর্বি পাবো সেটাকে পরবর্তী আমরা আবার চার্নিং করবো বা ঘুটাবো, যে কারণে দেখা যাবে ওই চর্বি কণাগুলো ছোট ছোট কণায় পরিণত হবে, যেটাকে আমরা বলছি মাখন। এই মাখন যেটা আমরা পাচ্ছি সেই মাখন থেকে আমাদেরকে পানি মুক্ত করতে হবে, কারণ মাখন যেহেতু দুগ্ধজাত একটা উপাদান সহজে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। এর জন্য মাখন থেকে পানি মুক্ত করার জন্য দেখো আমরা মাখনকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে প্রথমে নিব, পৃথক করে নিব। পৃথক করে নেওয়ার পরে এরপর মাখনটাকে আমরা হাত দিয়ে হালকা হালকা চাপ দিব। তো হালকা হালকা চাপ দিলে দেখা যায় যে মাখন থেকে পানিগুলো বেরিয়ে আসবে। প্রথম দিকে যে পানিগুলো বেরিয়ে আসে মাখন থেকে সেগুলো কিছুটা হলুদ বর্ণের হয় এবং দেখা যায় পরবর্তী যখন আমরা এভাবে বারবার পানি যোগ করে মাখনকে কাপড়ের মধ্যে রেখে যখন বারবার চাপ প্রয়োগ করবো তখন দেখবো যে মাখন থেকে বারবার এভাবে পানি বেরিয়ে আসতে আসতে এক সময় যে পানিগুলো বেরিয়ে আসে সেই পানিগুলো হবে স্বচ্ছ এবং পানির মতোই এরকম বর্ণহীন। যখনই এরকম বর্ণহীন পানি বেরিয়ে আসবে তখন আমরা বুঝে নেব যে মাখন থেকে পানি সম্পূর্ণরূপে পৃথক হয়ে গেছে। এখন আমরা মাখন থেকে এই যে দেখো পানিগুলোকে বের করে আনার সময় যে প্রথম দিকে যে হলুদ বর্ণের যে উপাদানগুলো আমরা পেয়েছিলাম সেগুলোকে বলছে মাখন দুধ, এবং পরবর্তীতে আমরা যে শুষ্ক মাখনটা পাবো সেই শুষ্ক মাখনের সঙ্গে কিছু লবণ মেশাবো। লবণ মেশানো হয় মূলত মাখনের স্বাদটা বজায় রাখার জন্য এবং সাথে সাথে মাখনকে দীর্ঘদিন ধরে মাখনকে দীর্ঘস্থায়ী করার জন্য, যাতে মাখন সহজে অণুজীব দ্বারা আক্রান্ত না হয়। এরপর সেই মাখনগুলোকে প্যাকেটের মধ্যে ভর্তি করে বাজারে বিক্রি করা হয়। এটা হচ্ছে দুধ থেকে মাখন প্রস্তুতির বর্ণনা। এবং এখন এক্ষেত্রে দেখো মাখন প্রস্তুতিতে আমাদের পাস্তুরাইজেশনের ভূমিকা, এটা তো আগে বলা হয়েছে যে পাস্তুরাইজেশনটা কি ভূমিকা পালন করে, তোমরা তো একটু দেখে নিও। ঠিক আছে, এই কথাগুলো আমি আগে বলে ফেলছি, তাহলে আমাদের পাস্তুরাইজেশনের ভূমিকাটা দেখে নিও। তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, একটু ভালো করে দেখে নিও। প্রথম প্রশ্নটা, মাখনকে পানি মুক্ত করা জরুরি কেন, এই প্রশ্নটা আসে, এটা একটু ভালো করে পড়ে নিতে হবে। কারণ মাখনকে যদি আমরা পানি মুক্ত না করি তাহলে মাখনে অণুজীব বা ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করে মাখনকে পচাই ফেলবে, নষ্ট করে ফেলবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করি, যেহেতু আমার সময় আছে কিছু, আরেকটা টপিকস নিয়ে আলোচনা করা যায়। আমি এবার চলে এসেছি আমাকে
এরপর দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে মূলত এই যে একটু আগে যে আমি যে বললাম যে মাখন থেকে পানি মুক্ত করা। মাখনকে কিভাবে আমরা পানি মুক্ত করতেছি বা মাখন থেকে আমরা ঘি তৈরি করবো। তাহলে আমরা আজকে এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মাখনকে পানি মুক্ত করা এবং মাখন থেকে ঘি প্রস্তুত করা। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ঘি দেখতে পাচ্ছ এবং ঘিগুলো তোমরা জানো অনেক সুস্বাদু হয়। ঘিগুলো আমরা অনেকে ভাত দিয়ে খেয়ে থাকি, অনেক পুষ্টিকর এবং অনেক সুস্বাদু। তাহলে এখানে তোমরা এই ক্লাস শেষে মাখন থেকে পানি মুক্ত করে মাখনকে সংরক্ষণ করার প্রক্রিয়া বর্ণনা করতে পারবে এবং মাখন থেকে ঘিয়ের উৎপাদন বর্ণনা করতে পারবে। তা প্রথমে আমরা মাখনকে পানি মুক্ত করুন। দেখো আমি এর আগের ক্লাসটাতে বলে ফেলেছি। দেখো চার্নিং বা ঘুটানোর পর যখন ক্রিম থেকে আমরা মাখনকে উৎপন্ন করি তখন সেক্ষেত্রে পরবর্তী ধাপে সে মাখনকে বা মাখন যেগুলোকে আমরা নিই সেগুলোকে পানি মুক্ত করাটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা মাখনকে দেখো তরতাজা বা একটু নরম নরম রাখার জন্য ফোমের মতো এরকম নরম নরম রাখার জন্য মাখনের মধ্যে প্রায় 16% মতো পানি বজায় রাখা হয়, কিন্তু এর চেয়ে বেশি রাখা যাবে না। কারণ মাখনে পানির সাথে কিছু দুধ, প্রোটিন এবং ল্যাকটোজ থাকে যা মাখনকে পচনশীল করে ফেলে। অর্থাৎ মাখনের মধ্যে যে দুধ থাকে, সামান্য পরিমাণে প্রোটিন থাকে বা ল্যাকটোজ থাকে, সেগুলোকে সহজে অণুজীব আক্রমণ করতে পারবে এবং মাখনকে পচায় ফেলতে পারে। এই জন্য মাখনকে পানি মুক্ত করা জরুরি। তোমাদের যদি পরীক্ষা আসে যে মাখনকে পানি মুক্ত করতে হয় কেন, কারণ তোমরা এখান থেকে লিখতে পারো কারণের পর থেকে। ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন যদি আসে তাহলে কারণের পর থেকে লিখবা যে মাখনের পানির সাথে কিছু দ্রবীভূত দুধ, প্রোটিন এবং ল্যাকটোজ থাকে যা মাখনকে পচনশীল করে এবং মাখনের স্থায়িত্ব কমিয়ে দেয়। তাই মাখনকে পানি মুক্ত করতে হয়। ঠিক আছে, তাহলে এখন দেখো পানি মুক্ত করার জন্য আমরা কি করি সেটা আমি আগে বলেছি। তাহলে প্রথমে যখন আমরা মাখন এবং মাখন দুধকে আলাদাভাবে তৈরি করবো, প্রথমে মাখনকে মাখন দুধ থেকে আলাদা করবো এবং পাতলা খাবারের সাথে চাপ প্রয়োগ করে ছাঁকন সম্পন্ন করলে দুধের অনেকটাই আলাদা হয়ে যায়। এবং মাখনকে বাটিতে নিয়ে ঠান্ডা পানি যোগ করে আমরা যখন বারবার রিন্স করবো, তো বারবার যখন আমরা চাপ প্রয়োগ করবো তখন মাখনের কণা ফাঁকে লুকিয়ে থাকা মাখন দুধ বা প্রোটিনযুক্ত পানিগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, এবং পানি সরিয়ে নিয়ে আমরা মাখনের দলাটাকে যত চাপ দিব ততই অল্প অল্প করে পরিমাণে পানি বেরিয়ে আসে এবং এক পর্যায়ে দেখবো যে পানি আর বের হবে না এবং মাখনটি তখন বেশ নরম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মাখন থেকে পানি মুক্ত করব এবং এরপরটা হচ্ছে মাখন থেকে ঘি উৎপাদন করা। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা দেখিনি যে ফ্রেশ বাটার বা মাখন যেটা আছে সেটাকে সংরক্ষণ করাটা একটু কঠিন, কারণ এটা সহজে উষ্ণ আবহাওয়ায় সহজে জারিত হয়ে পচা গন্ধ সৃষ্টি করে। কারণ যে প্রোটিন বা আমাদের যে ল্যাকটোজ যেগুলো ছিল সেগুলো ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে পচা ফেলতে পারে। এই জন্য প্রথমে আমরা কি করি, যে মাখনটা পাবো সেটাকে অগভীর পাত্রে অর্থাৎ একটা পাত্রে নিয়ে ফোটাবো। এই ধরনের একটা অগভীর পাত্রে নিয়ে ফোটাবো এবং ফোটানোর পর দেখা যায় বাটার থেকে অধিকাংশ পানিগুলো এ সময় দূর হয়ে যায় এবং অণুজীব যদি থেকেও থাকে সেখানে অণুজীব বা এনজাইম যেমন লাগে যেগুলো ধ্বংস হয়ে যাবে। এরপর দেখো যে উৎপন্ন সামগ্রী যে ঘিটা থাকে সেখানে প্রায় 10%-এর মতো পানি থাকে এবং ঘিতে পানি কম থাকে। এই এটাকে আমরা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারি বা 6 থেকে 12 মাস ধরে এটাকে সংরক্ষণ করা। যেমন ঘি এর মধ্যে চর্বির পরিমাণটা হচ্ছে প্রায় 99 থেকে 99.9% পর্যন্ত। ঠিক আছে, এবং ঘি প্রস্তুতের সময় আমাদের তাপমাত্রা যেগুলো এমসিকিউর জন্য লাগতে পারে যে 120 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতি গ্রাম ঘি 9 কিলো ক্যালোরি শক্তি সরবরাহ করে। এগুলো তোমাদের এমসিকিউর জন্য লাগতে পারে এটা। দেখো মাখন থেকে ঘি উৎপাদনের প্রবাহ চিত্র, এই প্রবাহ চিত্রটা পরীক্ষা দিতে পারে আমাদেরকে। দেখো ফ্রেশ দুধের মধ্যে কি থাকে 3 থেকে 5% চর্বি থাকে, সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করবো। সেন্ট্রিফিউজ করে ক্রিম এবং চর্বিগুলোকে পৃথক করে নিব। তাহলে ক্রিম এবং চর্বি যেটাকে পৃথক করবো সেটাতে দেখো ক্রিমের মধ্যে চর্বির পরিমাণ থাকে 35 থেকে 40%। সেটাকে চার্নিং করবো, তা ঘুটাবো। চার্নিং করার শেষে আমরা যে মাখন এবং চর্বি পাবো সেখানে 80 থেকে 85 মাখন যে মাখনটা পাবো সেখানে 80 থেকে 85% থাকে চর্বি এবং চর্বি থেকে তাপ দিয়ে যখন আমরা পানি বের করে নিব তখন সেখানে যে ঘিটা উৎপন্ন হবে সেই ঘিয়ের মধ্যে চর্বির পরিমাণটা হবে দেখো 99 থেকে 99.9%। অর্থাৎ প্রথমে আমরা যে ফ্রেশ দুধটা পাচ্ছি সেই ফ্রেশ দুধের মধ্যে চর্বির পরিমাণটা হচ্ছে 3 থেকে 5%। সেন্ট্রিফিউজ করার পর যে ক্রিমটা পাবো বা মাখনটা পাবো সেখানের মধ্যে চর্বির পরিমাণ থাকবে 35 থেকে 40%। এটাকে এরপর চার্নিং করবো, আবার ঘুটাবো। আবার ঘুটানোর পরে যে মাখনটা পাবো সেখানে 80 থেকে 85% চর্বি থাকে। চর্বিটাকে যখন আমরা উত্তপ্ত করবো চর্বি থেকে পানি প্রসারিত হয়ে সেখানে আমরা প্রায় 99.9% চর্বি পাবো। তাহলে তখন যে উপাদানটা পাচ্ছি আমরা মাখন থেকে, যে উপাদানটা পাচ্ছি সেটাকে বলছি ঘি। তাহলে এভাবে মাখন থেকে ঘি পাওয়া যায়। তার এই দুইটা প্রশ্ন আসতে পারে যে চার্নিং কি এবং মাখনকে পানি মুক্ত করা জরুরি কেন। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে তোমাদের মূল্যায়নের জন্য দুইটা প্রশ্ন দিয়েছি যে ক্রিমে কালচার মেশানোটাকে কি বলে। ক্রিমে কালচার মেশানোটাকে বলা হয় স্যার রাইপেনিং করা।
ঠিক আছে, বাটার জারিত হলে কি হয়? বাটার জারিত হলে স্যার এখানে কি হবে? নিশ্চয় বলতে পারবা যে বাটার জারিত হলে সেক্ষেত্রে এগুলো পচে যায়, অর্থাৎ অণুজীব দ্বারা আক্রান্ত হলে সেগুলো পচে যায় এবং দুর্গন্ধযুক্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের লিখতে হবে যে বাটার জারিত হলে গন্ধ সৃষ্টি হয়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা আশা করি ক্লাসটা দেখবে এবং ক্লাসে পড়াগুলো তোমরা বই থেকে একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আগামী দিন আমরা হাজির হব নতুন কিছু টপিকস নিয়ে। আমাদের আগামী দিন আলোচনা বিষয়বস্তু হবে মূলত টয়লেট্রিজ এবং পারফিউমগুলো। ঠিক আছে, আমরা আমাদের প্রসাধনীর জন্য যে উপাদানগুলো ইউজ করি সেই উপাদানগুলো নিয়ে আগামী দিনের ক্লাসটা থাকছে। তো আগামী দিনের ক্লাসটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।